বর্তমানে যে পরিস্থিতি, ভিতরে গিয়ে দেখলাম যে রাত্রে হয়তো নিশাখোরদের আড্ডাখানা হয়, এটা এই সম্পর্কে কিছু বলেন যদি আপনি। আচ্ছা, যে আসলে এই বাড়িটা যেহেতু অনেক পুরনো ঐতিহ্য বহন করে এবং বিশেষ করে এই বালিয়াপাড়া গ্রাম, এটা এখানে প্রায় আরও কিছু এরকম হিন্দুদের ঐতিহ্য, হ্যাঁ, এই বাড়িগুলো আছে। যেমন এটার পিছনে একটা বাড়ি আছে, এটা সম্ভবত আমি যতটুকু শুনছি যে হরিপদ সাহা, হ্যাঁ, ওনারা ছিল। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আব্দুল খালেক ভুঁইয়া। আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের সেই ঐতিহাসিক স্থানে, যেখানে বালিয়াপাড়া জমিদার বাড়ি, যে বাড়িটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নে বালিয়াপাড়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়িটি। আনুমানিক ১৯ শতকে জমিদার মুকুন্দ মুরালি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি জমিদার হওয়ার আগে অন্য এক জমিদারের আওতায় একজন খাজনা আদায়কারী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি একজন ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে তিনি ব্রিটিশদের কাছ থেকে জমিদারি লাভ করেন। প্রিয় দর্শক, আজকে আমরা এই জমিদার বাড়িটি ঘুরে দেখব এবং বর্তমান অবস্থা এবং এই জমিদার বাড়িটি যে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সংস্কারের কোনো লোক নেই, আমরা দেখব এটার প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে সমস্যাটি কোথায়। চলুন আমরা দেখে আসি। গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথ, সেই পথের পাশে নীরবতা আর মলিন সৌন্দর্য নিয়ে হাজারো স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে বালিয়াপাড়া জমিদার বাড়িটি। অনেকের মতে এটি পঞ্চদশ শতকের একটি প্রাচীন নিদর্শন, যা কারো কাছে অচেনা হতে পারে। কালের স্রোতে ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে জমিদার বাড়িটি। অযত্নে অবহেলায় এই বাড়িটিতে শ্যাওলায় ঢাকা পড়ে গেছে। এর গায়ে গজিয়েছে লতা পাতা, গুল্ম বটপাকুড়। তারপরও মুগ্ধ হতে হয় এই ভবনের অপূর্ব স্থাপত্য শৈলী দেখে। কাগজে কলমে যদিও এই জমিদার বাড়িটি বালিয়াপাড়া জমিদার বাড়ি নামেই উল্লেখ রয়েছে, কিন্তু স্থানীয়ভাবে এটি বালিয়াপাড়া জমিদার বাড়ি নামে ব্যাপকভাবে পরিচিত। তোমার নাম কি? বাসা কোথায়? বাটি বালিয়াপাড়া। এখানে কার কাছে আসছো? এখানে আসছো খেলতে এসেছি। খেলতে আসছো? এটা কি, এটা কিসের বাড়ি? এটা রাজবাড়ি। রাজবাড়ি? তো রাজবাড়ি এই অবস্থা কেন? এই সবাই গেছে পড়তে, ব্যাংকিংয়ে পড়তেছে। ও সবাই চলে গেছে রাজবাড়ি? তো রাজবাড়ি চলে গেছে, এখন কি স্থানীয় লোকজন এটা দেখাশোনা করে না? ও আচ্ছা, তোমরা কি এখানে উঠো উপরে? উঠে কি দেখতে পাও? এর উপরে গাছ হচ্ছে না, গাছপালা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সোনারগাঁর নিকটবর্তী ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের তহসিল অফিস ঘেঁষা বালিয়াপাড়া গ্রামটি। সেই গ্রামের বাজারের পাশেই এই জমিদার বাড়িটির অবস্থান। লোকমুখে জানা যায় বাড়িটির প্রকৃত মালিক প্রতাপচন্দ্র সাহা, কিন্তু আমরা উইকিপিডিয়াতে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় আনুমানিক ১৯০০ শতকে জমিদার মুকুন্দ মুরালি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িটির দিকে একটু ভালোভাবে তাকালেই দেখা যাবে এটি পানামনগরীর ইমারতের নির্মাণ শৈলীর মতোই দেখতে মনোরম ও মন কাড়া। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি বালিয়াপাড়া জমিদার বাড়ির সামনে। এখানে স্থানীয় লোক, ওনার সাথে আমরা একটু এই জমিদার বাড়ি সম্পর্কে একটু কথা বলি। ভাইয়ের নামটা কি? আমার নাম সুমন। সুমন ভাই? জি। ভাইয়া কী করেন? আমি হচ্ছে একজন স্টুডেন্ট, প্লাস পাশাপাশি একটা বেসরকারি কোম্পানিতে জব করি। এই যে কয়েক শত বছর পুরনো এই জমিদার বাড়িটি এভাবে জরাজীর্ণ অবস্থা পড়ে রয়েছে, কারণটা কি? এর কারণটা হচ্ছে, কারণ এই বাড়ির সাথে আমার খুব ছোটোবেলার সম্পর্ক আছে। কারণ আমার জন্মস্থানটা এই বাড়ির ভিতরে হয়েছিল। আমরা এই যে এই রুমগুলোতে আমরা নিজেরা ইউজ করতাম, অনেকে থাকতাম। আর এখন বর্তমানে এই বাড়ির পিছনে আমার দাদার বাড়ি আছে, আমরা ওইখানে থাকি আর কি। তো এখানে আমাদের সেটা হচ্ছে এখানে যতটুকু শুনি আমার ছোটোবেলা থেকে যে পুরাতন যে রায়ত ছিল একসময়, যেটা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সংঘাতটা ছিল, হ্যাঁ, ওই সংঘাতের সময় আপনার এখানকার হিন্দু যারা ছিল তারা সবসময় মানে পলায়ন করছে আর কি ওই সময়। তো ওই সময়টা থেকে এখানে এটা পরিত্যক্ত, পরবর্তীতে এটা সরকারি আন্ডারে চলে গেছে আর কি। তো ওই সরকার থেকে লিজ নিয়ে আমরা এখানে বসবাস করতাম আর কি। আপনারা বসবাস করছেন? জি জি। তো এই দীর্ঘদিন দেখা যায় যে এটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে,
যেহেতু আপনারা লিজ নিয়েছেন, এই লিজের কি মেয়াদ কি শেষ হয়ে গেছে? না, আমাদের লিজের মেয়াদ ছিল, কিন্তু এই আওয়ামী সরকার যখন তারা ক্ষমতা গ্রহণ করলো তখন তারা একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে এখান থেকে তারা উচ্ছেদ করে দেয় আর কি, রাজনৈতিক ইয়েতে। তৎকালীন এই সংসদ সদস্য কে ছিলেন আপনাদের? নুরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু। এখন বর্তমানে যে পরিস্থিতি, ভিতরে গিয়ে দেখলাম যে রাত্রে হয়তো নিশাখোরদের আড্ডাখানা হয়, এটা এই সম্পর্কে কিছু বলেন যদি আপনি। আচ্ছা, যে আসলে এই বাড়িটা যেহেতু অনেক পুরনো ঐতিহ্য বহন করে, এবং বিশেষ করে এই বালিয়াপাড়া গ্রাম, এটা এখানে প্রায় আরও কিছু এরকম হিন্দুদের ঐতিহ্য, হ্যাঁ, এই বাড়িগুলো আছে। যেমন এটার পিছনে একটা বাড়ি আছে, এটা সম্ভবত আমি যতটুকু শুনছি যে হরিপদ সাহা, হ্যাঁ, ওনারা ছিল, বা ওনার নাহেনাতিরা এক সময় আসতো আর কি। পরবর্তীতে ওদের আর কোনো দেখা সাক্ষাৎ মিলে নাই। তো যেহেতু একটা প্রত্নতান্ত্রিক যে আমাদের বাংলাদেশে সংস্থা আছে, ওরা যদি আসলে এটা ঐতিহ্য হিসেবে ওরা যদি এটা আসলে সংস্কার করে একটা এরকম স্থাপনা তৈরি করতে পারে, হ্যাঁ, ইভেন এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখছি, এটা অনেক বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে দেখে আসে। আসলে বর্তমান যে জেনারেশন, এই জেনারেশন কিন্তু এরকম পুরানো ঐতিহ্য ওইগুলো খুব কম পাওয়া যায়, যেটা আমাদের যেমন প্রত্নতন্ত্র আছে আপনার সোনারগাঁ, যেটা, হ্যাঁ, সোনারগাঁ আছে। তো এরকম আশেপাশে আমাদের এরকম ইয়াটাগুলো আসলে সঠিক যত্ন সহকারে যদি এই ঐতিহ্যগুলো আসলে ধরে রাখা যায়, তাহলে আসলে এই আমাদের যেই এখন নতুন প্রজন্মগুলা এগুলো ঐতিহ্য সম্পর্কে তারা জানতে পারবে, যে আসলে আগের পুরাতন ঐতিহ্যগুলো কেমন ছিল। যেমন এখানে আপনি দেখেন, এই যে এখানে অনেকগুলো কারুকার্য নকশা ছিল, হ্যাঁ, এখানে কিন্তু এগুলো সব মুছে গেছে, উঠে গেছে। এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন ছিল, এখানেও আরও ডিজাইন ছিল, কিছু লেখা টাকা ছিল আর কি। তো আসলে অবহেলায়, অপরিত্যক্ত হত্যার কারণে আজকের এই সুন্দর ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। ইভেন এখানে যারা নেশাগ্রস্ত আছে, তারাও এখানে দেখা গেছে রাতে দিনে তারা এখানে এই পরিবেশটা নষ্ট করতেছে, হ্যাঁ। তারপর যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ টানুষ থাকে, আসলে এটা আসলে পরিবেশের জন্য খুব খারাপ। ইভেন একটা সুন্দর যেহেতু একটা নিরিবিলি পরিবেশ, এখানে কিন্তু বিভিন্ন অকারেন্স যে কোনো সময় ঘটতে পারে। তাই আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব কর্তৃপক্ষের কাছে, যাতে এটা আসলে যথাযথ উপযুক্ত এটা সংরক্ষণ করে এবং সেটা ঐতিহ্যের ধারাবাহিকতা যাতে আমাদের বজায় রাখে। দর্শক, আপনারা তো জানেন কয়েকদিন আগে বাংলাদেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে, অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছে, নদী গর্ভে চলে গেছে। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো বন্যা হয়েছে কিনা? জি, বাংলাদেশে যেই লাস্টে যেই বড় বন্যাটা হলো 98, হ্যাঁ। তো ওই সময় এখানে দেখছি, বা এর আগেও 88 সময়, এর আগেও এখানে যা মানে বন্যা এখানে হয়েছিল, যারা আশেপাশে যে গ্রামগুলো আছে বন্যায় প্লাবিত ছিল, ওই সময়টা এখানে আশ্রয় শিবির হিসেবে এটা ব্যবহার হইতো আর কি। তো এখানে ইয়ে ছিল, এখানে মানুষ সবাই আশ্রয় নিয়েছিল আর কি। আবার ইভেন আপনি আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন, যেমন আমরা এই এখন যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আর্টগুলো হয়েছিল সরকার বিরোধী, আপনি যদি এখানে একটু দোতলায় যান, দোতলায় গিয়ে দেখবেন এখানে যারা আশ্রয় শিবির নিয়েছিল, তারা কিন্তু এখানে যে শিক্ষিত সমাজটা ছিল, ওরা কিন্তু তারা কিছু কিছু এখানে আর্ট ছিল আর কি। যেমন একটা জীবনের সময় দুর্ভিক্ষর সময় মানুষ অনেক কিছু প্রতিবাদ জানায়, বা আশ্রয় চায়, বা খাদ্য চায়, হ্যাঁ। তো এই ধরনের আর্টগুলো এখানে আপনার যেটা ওই যে কয়লা আছে না, এই কয়লা দিয়ে লেখা আছে এখানে কিছু কিছু আপনি দেখতে পাবেন, যেটা আসলে আমিও দেখছি আর কি, যেরকম লেখা আর কি। প্রিয় দর্শক, আমরা যখন ভিতরে গিয়েছিলাম আমরা দেখেছি যে 98 বন্যায় যখন এই এলাকা প্লাবিত হয়েছিল, তখন এই এলাকার মানুষ কিন্তু এটাকে আশ্রয় শিবির হিসেবে কিন্তু ব্যবহার করেছিল। তখন কিন্তু অবস্থা খুবই ভালো ছিল। তখন সেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো কিন্তু তাদের মনের ভাবগুলো কিন্তু কয়লার মাধ্যমে দেওয়ালে কিন্তু লিখে দিয়েছিল। সেই দেওয়ালের লিখনগুলো কিন্তু আপনারা আমাদের ভিডিও চিত্রে দেখেছেন, এবং মানুষের বিভিন্ন ধরনের আকুতি এবং বিভিন্ন ধরনের আহাজারির বিষয়গুলো কিন্তু সেই দেওয়ালে কিন্তু ফুটে উঠেছে। আচ্ছা, ভিতরে যে দেখলাম যে মনে হয় যে পুড়ে গেছে, এমন একটা পোড়া পোড়া ভাব, এটা কি এখানে কখনো অগ্নিসংযোগ হয়েছে কিনা? না, আসলে এখানে কোনো অগ্নিসংযোগ হয় নাই। তো আসলে ওই যে যারা যেটা বললাম, যারা এখানে মাদকাসক্ত গ্রহণ করে, তারা অনেক সময় দেখা গেছে রাতের বেলা এখানে বিভিন্ন কিছু আগুন জ্বালায় আর কি, আগুন জ্বালায়, এর কারণে হয়তো এটা অনেক ধোঁয়ায়, বা এই কারণে এরকম হয়ে গেছে। আর বিশেষ করে এটা অনেক পুরানো আগের, তো এই জন্য এটা আসলে মনে হচ্ছে যে আসলে এরকম পুড়ে গেছে, এরকম মনে হচ্ছে আর কি। প্রিয় দর্শক, ভবনটি কিন্তু 1900 শতকে কিন্তু নির্মিত, অনেক প্রাচীনতম বিল্ডিং, এবং এই ভবনটি এমন একটা পর্যায়ে রয়েছে, এমন একটা পজিশনে রয়েছে, এখানে কিন্তু প্রচুর পর্যটকের সমাগম ঘটতে পারে, এবং এখানে কিন্তু যদি একটি সুন্দর জাদুঘর স্থাপন করা হয়, এখানে মানুষ কিন্তু উপকৃত হবে।
তো ভবিষ্যতে যেহেতু সরকার এখন উদ্যোগ নেয়নি, সেই সুবাদে আপনারা তো এখানে ছিলেন, আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এটাকে রক্ষণাবেক্ষণের জন্য? আসলে এটা তো এত বড় একটা বড় প্রজেক্ট, এটা আসলে ব্যক্তিগত কোনো উদ্যোগে আসলে এটা করা সম্ভব নয়। তো এটা আসলে সরকারি এখানে সুদৃষ্টি আসলে প্রয়োজন আর কি। হ্যাঁ, তো আমরা এখন আশা করব যে যারা নতুন সরকার সামনে আসছে বা তারা আসবে, তো এই ব্যাপারগুলো যাতে ঐতিহ্যবাহী যে এই সংরক্ষণগুলো আছে মানে স্মৃতিগুলো আছে, এগুলো যাতে আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা হয়, আমি সেটা উদার আহ্বান করবো আর কি। ওনার ভাষ্য অনুযায়ী যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের হস্তক্ষেপ এই জমিদার বাড়িটি রয়েছে তাদের আওতায় চলে গেছে, কিন্তু দেখেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটি লোক আজ পর্যন্ত এখানে আসে না, এবং কি একটি সাইনবোর্ড আজ পর্যন্ত এখানে স্থাপন করে নেই যে এটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সম্পদ, কিংবা এখানে পরিষ্কার কিংবা একটা কমিটি এই এলাকা। এটার পাশে কিন্তু প্রিয় দর্শক আপনাদের এখানে বাজার রয়েছে, বাজারটার কী নাম আপনাদের? বালিয়াপাড়া বাজার। বালিয়াপাড়া বাজার। এই বাজারের পাশে কিন্তু এই জমিদার বাড়িটি, এখানে কিন্তু সবসময় মানুষের কিন্তু আনাগোনা লেগেই থাকে। যেখানে এত মানুষের সমাগম, সেখানে কি করে একটা ঐতিহাসিক স্থাপনা এভাবে কালের বিবর্তনে হারিয়ে যাবে, সেটা আমার বোধগম্য নয়। আমরা অবশ্যই সরকারের কাছে আবেদন করব যে অতি দ্রুত এটাকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তার আওতায় নিয়ে এটাকে সংস্কার করে এখানে একটি জাদুঘর স্থাপন করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে এই এলাকার মানুষের উন্নয়ন করবেন, সেটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথিত আছে জমিদার প্রতাপচন্দ্র সাহার এল শেপের বাড়িটিতে 14টি কামরা রয়েছে। লাল রঙের দালানের 3য় তলায় তিনি থাকতেন, আর 2য় তলা ভবনে পুত্র মাধবচন্দ্র সাহা ও পশ্চিমের কামরায় বল্লভচন্দ্র সাহা থাকতেন। শাখানদ ব্রহ্মপুত্রের তীরে ছায়ানিবিড় পরিবেশে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বালিয়াপাড়া জমিদার বাড়িটি। জমিদার বাড়ির জমির পরিমাণ প্রায় 68%। তা অক্ষত রেখেই দেশভাগের আগেই সপরিবারে কলকাতায় চলে যান জমিদার প্রতাপচন্দ্র সাহা ও তার পরিবার পরিজন। সুসজ্জিত এই জমিদার বাড়িটিতে ব্যবহার করা হয়েছিল চুন সুরকি মিশ্রণে জাফরি ইটের স্থাপত্যশৈলী। এই জমিদার বাড়িতে মূলত 3টি সিঁড়ি রয়েছে, দেখতে অনুরূপ রাধিকা মোহন বড় সর্দার বাড়ি পানাম নগরের নাচঘরের সিঁড়িগুলোর মতো। আমরা দোতলার সিঁড়ি বেয়ে 3য় তলার ছাদে যাচ্ছি, কিন্তু সিঁড়িগুলো এতই খাড়া যে উঠতে কষ্ট হচ্ছিল। 3য় তলায় এসে তো আমরা অবাক হয়ে গেছি, এটা কি বাড়ির ছাদ না কোথাও জঙ্গলে চলে এসেছি বুঝতে পারছিলাম না। চতুর্পাশে এত বেশি ঝোপঝাড় যে ছাদ হিসেবে মনেই হচ্ছিল না। আমরা ছাদের ডান পাশে ঘুরতেই একটি ঘর দেখতে পেলাম। ভিতরের স্ট্রাকচার দেখে আমরা খুবই অবাক হলাম। এই যেন বিভিন্ন সন্ত্রাসী এবং মাদক সেবীদের স্বর্গরাজ্য। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে মাদক সেবীদের এই মেসের বিভিন্ন ধরনের কাগজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের মাদক এখানে তারা গ্রহণ করে, এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন সিগারেট এবং অন্যান্য মাদকের বিভিন্ন অংশবিশেষ এখানে পড়ে রয়েছে, যা এইখানকার মানুষকে কিন্তু এখানের মানুষ যারা আছে, এখানে স্থানীয় বাসিন্দা যারা আছে, তারা কিন্তু সবসময় সংকীর্ণ অবস্থায় থাকে। কারণ এই চারপাশের লোকালয়ের ভিতরে এত সুন্দর একটি জমিদার বাড়িতে আজকে এই অবস্থা, এবং এখানে মাদকের স্বর্গরাজ্য হয় রাতের বেলা এই জমিদার বাড়িটিতে। দর্শক দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আমরা কোনো জঙ্গলের ভিতরে চলে আসছি। এখানে জঙ্গলের মধ্যে কোথাও কোনো জঙ্গলের মধ্যে চলে আসছি, আসলে এটা কিন্তু জঙ্গল না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু জঙ্গল না, এটা একটা হচ্ছে বাড়ির ছাদ। হ্যাঁ, এটা হচ্ছে একটা জমিদার বাড়ির যে ছাদ রয়েছে, ছাদের উপরে আমরা রয়েছি। হ্যাঁ, বালিয়াপাড়া সেই জমিদার বাড়ির ছাদে দেখেন মনে হচ্ছে যে সুন্দরবনের কোনো জঙ্গলের মধ্যে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন দূরে চাষাবাদ করছে রাস্তার ওই পারে, আর রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে। আর এই ছাদের দেখেন কি একটা অবস্থা, জরাজীর্ণ অবস্থা। এই ছাদে ঘাস লতা পাতা ভরে রয়েছে। আসলে যদি বাংলাদেশের প্রাচীনতম নিদর্শনগুলোকে অবহেলা করার কথা বলা হয়, তার মধ্যে সবচেয়ে বালিয়াপাড়া জমিদার বাড়িটি সবচেয়ে জরাজীর্ণ এবং অবহেলিত অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আমার সাথে আরেকজন রয়েছে, তাকে নিয়ে এসেছি। সেও প্রাচীনতম
নিদর্শনগুলো নিয়ে কাজ করে থাকে। রাজু, তুমি তো দেখলে যে এই বিল্ডিংয়ের কি একটা অবস্থা, জরাজীর্ণ অবস্থা, তোমার মতামতটা কি? আসলে এত গুরুত্বপূর্ণ একটা স্থানকে এত অবহেলা করা ঠিক না। এই জমিদার বাড়িটি সংরক্ষণ করার বিশেষ প্রয়োজন আমি যেটা মনে করি। দীর্ঘ 19 শতকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে, কিন্তু এত সরকার আসলো গেল, কিন্তু কেউ কিন্তু এই বাড়িটি সংরক্ষণের কথা চিন্তাও করে না। এবং এই বাড়িটি অনেক, তুমি চারপাশে দেখেছো যে অনেকে দখল করে রেখেছে। আসলে আমার যেটা মনে হয়েছে এই এলাকার গণ্যমান্য লোকজন মিলে এই বাড়িটিকে অন্তত সংরক্ষণ করা প্রয়োজন। কারণ এই বাড়ির মধ্যে নেশা, মাদক অনেক কিছুই হচ্ছে, যা এই জমিদার বাড়ির একটা বদনামও হয়। দর্শক, শুনলেন তো যে এই জমিদার বাড়িতে মাদকের স্বর্গরাজ্য তৈরি হয়েছে। রাত হলে এখানে মাদকের আড্ডা বসে। তো আমরা আসার সময় অনেক বাজে ছেলেদেরকে দেখেছি রাস্তায় বসে থাকতে এবং আমাদেরকে ফলো করছিল। তো আমরা সবসময় প্রাচীনতম ঐতিহ্য নিয়ে, ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে কাজ করি। আমরা কাউকে ভয় পাই না, আমরা সব সময় সর্বদা অ্যাক্টিভ থাকি। যত বিপদে আসুক না কেন, আমরা সবসময় মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি। একসময় যে জমিদার বাড়িতে সকল মানুষের আনাগোনায় সরব ছিল, কিন্তু আজ নেই কোনো বর্ণিল উৎসবের আয়োজন। ধন সম্পদে ভরে ওঠা খাজাঞ্চি খানা, হারিয়ে গেছে জীবনের সব বর্ণাঢ্য নানা আয়োজন, সাজানো বাগান। রয়ে গিয়েছে শুধুই সময়ের স্মৃতিমালা। সুলতানি আমলের হিন্দু সমাজপতি ও জমিদাররা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে ইমারতগুলো তৈরি করেছেন। বালিয়াপাড়া জমিদার বাড়িটিও অনুরূপ প্রাচীন ইমারতের মধ্যে একটি। তবে অট্টালিকা, মসজিদ, মন্দির, উঠান, ঠাকুরঘর, গোসলখানা, সরাইখানা, খাজাঞ্জিখানা, কূপ, নাচঘর, দরবার কক্ষ, বিচারালয়, প্রমোদালয় থাকলেও নেই শুধু সেকালের মানুষজন। এখন শুধুই অনাদর আর অবহেলার চিহ্ন গায়ে মেখেই দাঁড়িয়ে আছে অট্টালিকাটি। দর্শক, আপনারা জানেন যে এইখানে যেখানে প্রাচীনতম স্থাপনা থাকে, যেখানে প্রাচীনতম নিদর্শন থাকে, সেখানেই কিন্তু মানুষের সমাগম, পর্যটকদের সমাগম ঘটে। আর এটাও কিন্তু ব্যতিক্রম না। এটা যদিও অবহেলায় অযত্নে পড়ে রয়েছে, তারপরও এই ভাঙা এবং একবারে জরাজীর্ণ সেই স্থাপনাটি কিন্তু দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। দেখেন, আমার এখানে দুজন দর্শনার্থী রয়েছে, ওনাদের সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিল্লাত। কোথেকে আসছেন? বগুড়া থেকে। প্রিয় দর্শক, দেখছেন তো, বগুড়া থেকে উনি এখানে কিন্তু আসছে এই প্রাচীনতম নিদর্শন দেখার জন্য। ভিতরে তো গেলেন, কি অবস্থা দেখলেন? ভেতরে দেখলাম অনেক ময়লা আবর্জনা, মানে এখানে কোনো পরিষ্কার নেই, অনেক দিন ধরে পুরনো আর কি। সরকারের কাছে আপনার কিছু বলার আছে কিনা? সরকারের কাছে বলার আছে, এটা যদি মানে ভালো পরিবেশ করে, তারা এখানে বিভিন্ন জায়গায় থেকে মানুষ এখানে ঘুরতে বা দেখার জন্য আসবে। আর বিশেষ করে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাইতেছে, এটা যদি এরকম বিল্ডিং আর এভাবে করতে পারবে না। তবে দেশের সরকার যদি এগুলো দিকে একটু গুরুত্ব দেয়, গুরুত্ব দিলে এই জিনিসগুলো মানুষ বিভিন্ন জায়গায় থেকে দেখতে আসবে, এটাই আর কি। আপনার নাম কি? আসেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসছেন কোথেকে? আমাদের কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আসছেন, ওনার সাথে আসছেন নাকি? জি। আচ্ছা, তো এখন এই যে বললাম, আপনাদের তো কুষ্টিয়াতে অনেক প্রাচীন নিদর্শন আছে। জি আছে, আমাদের কুষ্টিয়াতেও কাটাইখানা মোড়ে ওই সাইডে কিছু প্রাচীন এই বিল্ডিংগুলো আছে। সব সাইডে একটা জিনিস আমাদের ভালো লাগে, এটা আমাদের একটা নিদর্শন। এইরকম শত শত বছর ধরে এটা রয়ে গেছে, এভাবে আমার দেখার ভাগ্য হয় না। কিন্তু এখন আমরা দূর থেকে যখন এগুলো দেখি আমাদের কাছে ভালো লাগে। এটা যত্ন সহকারে যদি এটা রাখা যায়, এটা মানসিক থেকে আজ থেকে 100 বছর আগে হলে পরে এটা মানুষ থেকে জ্ঞান কিছু জিনিস দিক হয়। এটা বিল্ডিংটা ছিল উপরে গেছি, পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য অন্য জায়গায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাড়িতে, ওটাও অনেক আগেকার বিল্ডিং। ওই নিদর্শনগুলো অনেক জায়গা থেকে লোকগুলো আসে, মানে এগুলো পরিষ্কার আওতায়, প্রশাসনের আওতায় রাখলে পরে সব সাইডে বেটার। জায়গা তো উপরে উঠতে পারে না, অনেক জায়গা আছে ভিতর থেকে, সেটাও একবারে খারাপ, একবার সেটা একবারে খারাপ। আমি উপরে গেছি, একটু আগে ঘুরে ঘুরে আসলাম। টোটালি মুঘল স্থাপনা। হ্যাঁ, এইরকমই, মানে এই জিনিসগুলো দেখলে পরে ওই সময়কার কথা আমাদের মনে পড়ে, যে এটা আমাদের ছিল কি, এখন আমরা কোন জায়গায় আসি। বর্তমান সরকার কাছে একটা জিনিস আবেদন, এই পুরানো যে জিনিসগুলো আমাদের দেশে আছে, এটা আমাদের স্মৃতিস্বরূপ যতদিন রাখা যায় এতদিন আমাদের রাখতে হবে। এটা যেন প্রশাসনের আওতায় রেখে মানুষের পর্যটকভাবে বেড়ানোর একটা ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়। মানুষ দেখলে মানুষেরও একটা ভালো লাগবে। এটা কতদিনকার স্ট্রিট এটা আমরা জানি না,
কিন্তু এইটাই আমাদের কাছে একটা আবেদন। আপনাকে তবে আমাদের খুব ভালো লাগলো এখানে আপনাকে এসে। অসংখ্য ধন্যবাদ। সোনালী অতীতের সাক্ষী এসব অট্টালিকা এখনো নজর কাড়ে দেশি বিদেশি জ্ঞান পিপাসু পর্যটকদের। পাশেই একটি কূপ আর প্রাচীর ঘেরা এক সময় ছিল, এখন নেই। অনেক কিছু খোয়া গেছে, তার সন্ধান মেলেনি। বহু অনুসন্ধান করে মেলেনি সন ও তারিখ। চারপাশে চোখ জুড়ানো প্রাকৃতিক মনোলোভা দৃশ্য দূরে নয়, কাছেও টানে যে কাউকে। তবে ৬৮% এক খণ্ড ভূমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকলেও অনাদরের অভাবে স্মৃতিচিহ্নটুকু বিলুপ্তির পথে। দর্শক, এটা হচ্ছে বালিয়াপাড়া জমিদার বাড়ির কুয়া, দেখতে পাচ্ছেন। যদিও কুয়াটি এখন বড় অবস্থায় রয়েছে, এক সময় এই বাড়ির এই বাড়ির লোকজন কিন্তু এই কুয়ার পানি কিন্তু ব্যবহার করতে, হ্যাঁ। এবং জানা যায় যে এই কুয়ার পানি যারা ব্যবহার করতো তাদের মুখে জানা যায় খুব সুমিষ্ট এবং খুব তৃপ্তিদায়ক পানি ছিল, যা এখন আর এটা কিন্তু পুরোপুরিভাবে ভরাট হয়ে গেছে। প্রতাপচন্দ্রের আত্মীয়ের বাড়ির উত্তর বজেন্দ্রপুর মোহন পোদ্দারের বাড়িতে ছেলে সন্তানরা বসবাস করছে। আর দক্ষিণে কিশোর মোহন পোদ্দারও দেশভাগের আগেই পরিবার নিয়ে ভারতে চলে যান। এরপর থেকেই প্রতাপচন্দ্রের বাড়িটি সরকারি খাতায় চলে আসে। এই তথ্যগুলো পূর্বে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিংবা ইতিহাসের লেখক তারা কেউ লিপিবদ্ধ করেননি। ঢাকা নারায়ণগঞ্জের আশেপাশে নিভৃতের আঙ্গিনার কথাগুলো লিপিবদ্ধ করে গেছেন ব্রিটিশ পর্যটক জেমস টেলরয়। বালিয়াপাড়া জমিদার বাড়িতে আপনি যেভাবে যাবেন, ঢাকা গুলিস্তান হতে 1.5 ঘন্টা সময় লাগবে গাউসিয়া বুলতা। সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশায় 15 থেকে 20 টাকায় প্রতাপচন্দ্র সাহার এই জমিদার বাড়িতে সহজে পৌঁছে যাবেন। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর প্রাচীনতম নিদর্শন। সেই নিদর্শনগুলোকে কিন্তু বর্তমান সরকার কিন্তু সংরক্ষণ করতে হবে। আপনারা জানেন, বিগত সরকার বিভিন্ন ধরনের দলীয়করণ, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তোবা এই বিভিন্ন প্রাচীন প্রত্নতত্ত্ব বিষয়গুলোকে সংরক্ষণ করা যায়নি। আর কিন্তু বর্তমানে একটি সুগঠিত নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, যে সরকার আমাদেরকে আমাদের এই প্রাচীনতম নিদর্শনগুলোকে সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রেখে মানুষের সামনে উন্মুক্ত করে দেবেন। এবং দর্শক, এই কালের বিবর্তনে আজকে দেখেন শত শত বছর পুরনো সেই প্রাচীনতম নিদর্শনগুলো দেখে কিন্তু আমাদের সেই অতীত পূর্বপুরুষদের কথা মনে পড়ে। আমরাও হয়তো একসময় তাদের মতো হারিয়ে যাব, আমাদেরও প্রাচীন নিদর্শন থাকবে। তাই যারা বিগত ভবিষ্যতে আগত যারা বংশধর রয়েছে তারা প্রাচীনতম এই নিদর্শনগুলোকে দেখে সেই সময়ের স্থাপনাগুলোকে স্মরণ করে তারা তাদের স্মৃতিপটে নতুনভাবে বাংলাদেশকে গড়ার নতুন প্রত্যয় নিয়ে অগ্রসর হবে, সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ।